আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আমাদের সামাজিক মাধ্যম গত কয়েকদিন ধরে রীতিমতো সয়লাব হয়ে যাচ্ছে চিনিচোর চিনিচোর এই শব্দমালা, ফটোকার্ট এবং নানা রকম কার্টুনের দ্বারা। কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, সিরিয়াসলি আসলে এই বিষয়গুলো আমি বলতে পারবো না। কিন্তু আপনারা যারা সামাজিক মাধ্যমে অ্যাক্টিভ, রিঅ্যাক্টিভ এবং প্রোঅ্যাক্টিভ, তারা সবাই জানেন যে কেন এই জিনিসগুলো হচ্ছে। ইদানিংকালে আমরা যেকোনো পজিটিভ বিষয় নিয়ে আলাপ আলোচনা করার চাইতে নেতিবাচক বিষয়গুলো নিয়ে আলোচনা করতে স্বাচ্ছন্দ্য অনুভব করি। তো সেই কারণে রাজনীতির সঙ্গে যে কতগুলো নেতিবাচক কথা আসে, ভীষণ রকম নেতিবাচক কথা আসে এবং মানুষ কোনো রকম বাছ বিচার না করে সেই কথাগুলো বলতে থাকে। সেই বিষয়ে আমার যে ব্যক্তিগত অভিজ্ঞতা, সেই চিনিচোর, গমচোর, কম্বল চোর, টিয়ার চোর, কাবিকা চোর, এই বিষয়গুলো নিয়ে আমার একেবারে ব্যক্তিগত রাজনীতির যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাগুলো আপনাদেরকে বলবো, আশা করি ভালো লাগবে। যখন আমরা রাজনীতি করতাম ৮০-র দশকে, এরশাদ বিরোধী আন্দোলন তখন তুঙ্গে। আমরা তখন চিনিচোর হিসেবে গালাগাল করতাম, এবং তখন চিনিচোর বলতে আমরা যাকে বুঝাতাম এবং বলতাম, সে হলো কাজী জাফর আহমেদ। এরশাদ সাহেবের প্রধানমন্ত্রী হয়েছিলেন, বরেণ্য রাজনীতিবিদ, অসম্ভব মেধাবী রাজনীতিবিদ, এবং বাংলাদেশে ৬০-এর দশক থেকে একদম তার মৃত্যু পর্যন্ত সর্বগুণে গুণান্বিত, ভালো পরিবার, শ্রমিক রাজনীতি করেছেন, ভাষা নির্ণাপ করেছেন, তারপর সরকার দলীয় রাজনীতি করেছেন, রাজনীতির সঙ্গে লেখাপড়া, আভিজাত্য, ধীর শক্তি, এক অনন্য ব্যক্তিত্ব কাজী জাফর আহমেদ, এবং সেই কুমিল্লার অত্যন্ত অভিজাত কাজী পরিবারের সন্তান। কিন্তু তার কর্মজীবনের একটা বিরাট অংশ তাদের পরিবারে কেটেছে খুলনাতে। তো এই মানুষটি কেন চিনি চুরি করতে যাবেন, এটা আমার মাথায় ঢুকে না এখন। কিন্তু আমরা যখন ইউনিভার্সিটিতে পড়তাম তখন এই চিনিচোর জাফর বহু সংখ্যক গালাগাল আমি দিয়েছি। আমার মতো হাজার হাজার যারা রাজনৈতিক কর্মী, তারা তাকে চিনিচোর বলেছে। দিস ইজ ওয়ান। দ্বিতীয় হলো গমচোর। এখন গমচোর আমাদের দেশের কমন একটা বিষয়। মেম্বার, চেয়ারম্যান, এমপি, তারপরে খাদ্য গুদামের যিনি প্রধান ব্যক্তি, খাদ্যমন্ত্রী, এদের সবাইকে ইন জেনারেল আমাদের দেশের মানুষ ক্ষোভ ঝাড়ার জন্য অন্যায় করুক বা না করুক, তাদেরকে একটা গালি দিতে হবে, এবং সেই গালিটা হলো গমচোর। এখন একজন প্রবাসী সাংবাদিক আছেন, কনক সারোয়ার। তো কনক যেটা করলো সেটা হলো খাদ্যমন্ত্রী সেই কামরুল সাহেব যিনি ছিলেন, এখন তাকে সেই শুধু গমচোর বলে সে ক্ষান্ত হলো, সে তার নাম দিয়ে দিল কামরুলের পরিবর্তে গমরুল। যদি এখন কামরুল ভাই জেলে আছেন এবং তাকে নিয়ে কেউ মাথা ঘামায় না, কিন্তু কনক এটাকে ঠিক এতটা চমৎকারভাবে মার্কেটিং করেছিল যে তাকে কামরুলের পরিবর্তে সবাই গমরুল হিসেবেই ওই মুহূর্তে বেশি জানতো। যেভাবে ধরেন পিনাকি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুধু কাডাল রানী বলতেন, কাঁঠাল নয় কাডাল রানী, কয়েকার কা ডয়কার ডা, কাডাল রানী বলতেন, এবং সেই কাডাল রানীটা কিন্তু ওই সময়টাতে ভীষণ জনপ্রিয় হয়ে পড়েছিল। এখন কিন্তু সেটা আর কেউ তাকে, মানে শেখ হাসিনার শত্রু কিন্তু এখন তাকে আর কাঁঠাল রানী বা কাডাল রানী বলছেন না। তারপর ওই সময়টাতে একেবারে জয় বাংলা করে দেবো, জয় বাংলা করে দিয়েছে, এটাও কিন্তু পিনাকির কল্যাণে রীতিমতো একটা গালিতে পরিণত হয়েছিল। সেই গালিটা কিন্তু এখন আর খাচ্ছে না। তো আমাদের এই সমাজে টিন চোর, তারপরে চিনি চোর, এই দুটো জিনিস পুরনো হয়ে গেছে। এখন আর কেউ কাউকে চিনিচোর বলে না। অতীতের সেই বিভিন্ন লোককে আমরা চিনিচোর হিসেবে চিহ্নিত করি। কিন্তু গমচোরের যে বিষয়টি রয়েছে, গমচোর, টিয়ার চোর, কাবিখা চোর, এটা এখন পর্যন্ত কিন্তু চালু রয়েছে। তো গমচোর পাইকারিভাবে সবাইকে বলা হয়, টিন চোর অনেককে বলা হয়, কম্বল চোরও অনেকে বলা হয়, এবং বিশেষ করে সেই রেড ক্রিসেন্টের একজন সভাপতি ছিলেন গোলাম মোস্তফা, ABM গোলাম মোস্তফা, যার কারণে সেই মেজর ডালিমের সঙ্গে বঙ্গবন্ধুর একটা ভুল বোঝাবুঝি হয় বা বঙ্গবন্ধুকে দায়ী করা হয়
আওয়ামী লীগের সঙ্গে তার একটা সমস্যার কারণে যেই লোকটি এবং সেই লোকটিকে বলা হয়তো কম্বল চোর। তো এরকম বিভিন্ন সময় আমরা বিভিন্ন মানুষকে নানা রকম বিতর্কের মধ্যে জড়িয়ে পড়ি। আওয়ামী লীগের এমিনেন্ট যে রাজনীতিবিদ আমির হোসেন আমু, তো আমির হোসেন আমুকেও কিন্তু অনেকে তাকে বলা হয় লবণ চোর। লবণ চোর, এখন আমিও ভাইয়ের মতো মানুষ, সে কেন লবণ চুরি করবে, লবণ চুরি করে কি করছে, বা কার লবণ চুরি করেছে, কয় বস্তা লবণ চুরি করেছে, কয় টাকা লাভ করেছে, এ সকল বিষয় ডাজ নট ম্যাটার, প্রশ্ন না। ওই যে তাকে কে বা কারা বলে ফেলছে লবণ চোর, আর অমনি এখনো পর্যন্ত এই বয়োবৃদ্ধ মানুষটি তাকে দেখলেই তার প্রতিপক্ষরা লবণ চোর বলে গালাগালি করে। ফলে রাজনীতিতে যদি কারো বিরুদ্ধে কোনো ন্যারেটিভ তৈরি হয়ে যায় যে চিনি চোর, লবণ চোর, এখন তার সন্তান, তার নাতি পুতি, যেমন রাজাকারের নাতি পুতি, এই জিনিসগুলো একটা গালিতে রূপান্তরিত হয়েছে। তদ্রুপ গম চোর, তারপরে চিনি চোর, কম্বল চোর, টিন চোর, এগুলো যদি স্থানীয়ভাবে বা জাতীয়ভাবে কারো নামের সঙ্গে এটি সংযুক্ত হয়ে যায়, তবে ওটির দুর্ভোগ এবং দুর্দশা, বদনাম পরবর্তী প্রজন্মকে এমনভাবে ভোগায় যে তারা যদি কাবা শরীফের ইমাম হয়ে যায়, এরকম ধরুন বাবার নামে দাদার নামে এরকম বদনাম আছে, কিন্তু ছেলেটি কাবা শরীফের ইমাম হয়ে গেছেন, বায়তুল মোকাররমের খতিব হয়ে গেছেন, তবুও লোকজন বলবে যে ওইটা একটা চিনি চোরের ছেলে, ওইটা একটা গম চোরের ছেলে। এই যে রাজনীতির যে ট্র্যাজেডি, এই ট্র্যাজেডি থেকে আমরা কিন্তু আসলে এখন পর্যন্ত বের হতে পারি না। এবং অবাক করার ব্যাপার হলো এই ধরনের কথাবার্তা ভীষণ রকম মানুষকে কিন্তু আহত করে। দুটো অভিজ্ঞতা বলি। একটা অভিজ্ঞতা হলো এখন এনটিভির মালিক মোসাদ্দেক আলী ফালু সংসদ সদস্য ছিলেন, বেগম জিয়ার জমানাতে সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি ছিলেন। তো তিনি গ্রেপ্তার হলেন, তার বিরুদ্ধে অভিযোগ তিনি রিলিফের টিন চুরি করে তিনি ঘোড়ার খামার করেছেন, আর জনগণের জন্য, গরিবের জন্য যে বিস্কিট, সেই বিস্কিট তিনি ঘোড়াকে খাইয়েছেন। এখন এই দুটো মানে উনি বলেছেন না অন্য একজন বলেছেন, আমার ঠিক মনে নাই, আরেকজন সংসদ সদস্য হতে পারে, কিন্তু ওই মানে টিনের বিষয়টি ফালু সাহেবের সাথে জড়িত, কিন্তু ঘোড়ার বিষয়টা ফালু সাহেবের সাথে জড়িত কিনা এটা আমি বলতে পারবো না। তো ওই দুজনই একইভাবে আমাকে বললেন যে রনি ভাই দেখেন, বিশ্বাস করেন, ঘোড়ায় কোনোদিন বিস্কিট খায় না। আপনি ঘোড়ার সামনে গিয়ে একেবারে দুনিয়ার সবচেয়ে ভালো বিস্কিট দিয়ে দেখেন, ঘোড়া বিস্কিট খায় না। এখন আমার বিরুদ্ধে বলছে আপনি কি গরিবের টিন ভরে বিস্কিট নিয়ে ঘোড়াকে খাইয়েছি, এটা একটা কোনো অভিযোগ হলো? এখন সবাই আমাকে সেই বিস্কিট চোর হিসাবে অভিহিত করে, গালাগালি করে। আর একজনের ওই যে ভালো সাহেব বলতেছিলেন যে টিনের বিষয়টা, যে দেখেন আমার যে অর্থনৈতিক অবস্থা, রাজনৈতিক অবস্থা, আমি সেই গরিবের 20 মানে 100 পিস টিন বা 200 পিস টিন, যার মূল্য 10,000 15,000 টাকা, সেই টিন দিয়ে আমার বাগান বাড়ি, যে বাগান বাড়িতে 100 কোটি টাকা আমার খরচ হয়েছে, সেই বাগান বাড়িতে আমি 10,000 টাকা টিন লাগাবো, এটা কি ধরনের রুচি অভিরুচি? কিন্তু তাদেরকে ওই যে মামলা দেওয়া হয়েছিল বা অভিযোগ দায়ের করা হয়েছিল এবং তাদের বিরুদ্ধে যে ন্যারেটিভ তৈরি করা হয়েছিল, সেই ন্যারেটিভ থেকে এখন তারা বের হইতে পেরেছেন কিনা আমি বলতে পারবো না। আমার নিজের অভিজ্ঞতা বলি, আমি যখন নতুন এমপি হলাম, আমার ছেলেমেয়েরা খুব ছোট ছোট, 2009 সনে, একেবারে মাস 6 হলো, আমি নিজে তখনও পর্যন্ত যেহেতু নতুন হয়েছি, টিআর কি, কাবি খাকি, গম কি, ইত্যাদি ইত্যাদি কোনো কিছু আমরা মানে তখন জানিই না। একটা এমপির দায়িত্ব করতে হবে জাস্ট উইদিন 3 মান্থস, জানিও না। আর এখন তো ধরেন নতুন যারা এমপি হয়েছে, হান্নান মাসুদ বা অন্যান্য যারা আছে, তারা এমপি হওয়ার আগেই পেকে গেছে। হাসনাত আবদুল্লাহ, দে নোজ এভরিথিং, তারা দে নোজ মানে নো মানে এস হবে না, সিঙ্গুলার নম্বর না, দে নো এভরিথিং, তারা সব কিছু জানে। এমপি হওয়ার অনেক আগেই এমপির কি কি সব তারা জেনে গেছে। এখন যেমন বিয়ের আগে ছেলে মেয়েরা অনেক কিছু জেনে যায়, তদ্রুপ কিন্তু আমরা যখন এমপি হয়েছি, আমরা এমপি যেদিন হলাম সেদিন থেকে শিখেছি, তার আগ পর্যন্ত আমরা কিচ্ছু জানতাম না। তো আমারও একই অবস্থা, ছেলে মেয়ে একই অবস্থা। মেয়েটা তখন 4 না 5 পড়ে আমার মেয়েটা। তো সেই অবস্থাতে গ্রামে গেলাম, হঠাৎ করে মেয়ে এসে কান্নাকাটি, বাবা থাকবো না এখানে, থাকবো না, আমাকে চলো আমরা ঢাকা চলে যাই, আমাদের এমপিগিরি লাগবে না, আর থাকবোই না এখানে। আরে কান্না। আমি বললাম কি হয়েছে মা? এরকম একটা ছেলে এসে আমাকে গালাগালি করে বললো যে তুই গমচোরের মেয়ে, গমচোরের মেয়ে। এমন কে বলেছে? সে বলতে পারে না, নামও জানে না, চিনে না। বিকজ আমাদের যে বাড়িটা ওখানে 2009 সালে যারা এমপি হয়েছিলেন, তারা বুঝতে পারবেন তারা সবাই পাবলিক ওরিয়েন্টেড ছিল।
জনগণের ভোটে নির্বাচিত হলে যেটা হয়, এমপির বাড়িঘর আসলে প্রাইভেট থাকে না। বেডরুম থেকে শুরু করে, মাস্টার বেডরুম থেকে শুরু করে দোতলা নিচতলাতে শত শত মানুষ অহরহ ঘুরতে থাকে। আমি খাবার টেবিলে বসলে আমার পাশে 50 জন মানুষ দোতলায় দাঁড়িয়ে থাকতো, ড্রয়িং রুমে 200 জন লোক দাঁড়িয়ে থাকতো, বাসার সামনে 2-3 হাজার লোক সবসময় অহরহ থাকতো। কোনো কারণ নাই। 3,000 লোক কল্পনা করতে পারেন, কোনো কারণ নাই। আমার পক্ষে হয়তো দৈনিক 500 লোকের সাথে দেখা করা সম্ভব ছিল, কিন্তু মানুষ ওই বাসার সামনে আসতো, চা পান বিড়ি সিগারেট খেত। বাসার সামনে যে লন আছে সেই লনে বসে, মানে আমাদের একটা বাজারের উপরে বাড়ি, তো বাজারে নর্মালি 6-7 হাজার লোক হয়, ডেইলি প্রতিদিন বিকালবেলা ঘুরতে আসে, বিশাল বাজার। আর ওর মধ্যে 2-3 হাজার লোক খালি বাসার সামনে এসে ঘোরাফেরা করতে ডেইলি। তো ওর মধ্যে কে এসে আমার মেয়েকে এই কথা বলে গেল, এটা খুঁজে ভেরি টাফ। এখন মেয়ে জিদ ধরেছে, একমাত্র মেয়ে, আদরের মেয়ে। আমি তো কোনো অবস্থা থেকে শান্ত রাখতে পারছি না। সে কি কান্নাকাটি, তুমি কোথায় কবে গম চুরি করেছো, কোথায় গম চুরি করেছো, আমাকে বলো, কেন আমাকে গম চোরের মেয়ে বললো। এখন একটা সময় এগুলো শুনতে শুনতে আমার নিজেরও ইগোতে লেগে গেল, ভীষণ রকম রাগ হলো। আমি সেই যত লোকজন আছে সবাইকে খোঁজ করলাম, বাসার সিসিটিভি থেকে শুরু করে যা কিছু আছে খোঁজ টোজ করে দেখা গেল যে ওই আমার বাসাটা যেখানে, ওখানে সদর ওই ইউনিয়নের যে চেয়ারম্যান, সেই চেয়ারম্যানের একটা কাজের ছেলে, বয়স হবে 10 থেকে 12 বছর। সেই কাজের ছেলে আমার মেয়েকে এই কথা বলে গালি দিয়ে চলে গেছে। চেয়ারম্যান সাহেবকে ডাকলাম, বলে আপনার ছেলেটাকে একটু পাঠাই দেন। ছেলেটা আসলো। আমি তারা বললাম যে বাবা, তুমি এই কথা কেন বলছো বলো তো। তো সে মাথা ধোয়ায় রাখছে। আমি বললাম যে দেখো, আমি তো এখানে আসছি নতুন, তোমাদের মেহমান। দেখো, আমি তোমাদেরকে এত ভালোবাসি, গরিব মানুষকে এত, আমি প্রাণান্ত গরিব মানুষের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল এবং এখনো আছে। দুবেলা দুটো ডাল ভাত খেলে আমি সবসময় মানুষজনকে নিয়ে খেতাম। তো ওই ছেলেটাকে বললাম যে তুমি তো জানো আমি তোমাদেরকে কত ভালোবাসি, কত সাহায্য সহযোগিতা করি। এখন তোমরা যদি এভাবে আমাকে গালাগালি করো তাহলে আমি তো চলে যাব। তো তুমি কথা বললা কেন, তুমি কার কাছে শুনেছো? তো মাথা নড়াতে বলে আমি শুনি নেই কারোর কাছে। তখন বোঝা গেল যে যেহেতু সে চেয়ারম্যানের কাজের লোক, তো চেয়ারম্যানকে সবাই গমচোর বলে। তো চেয়ারম্যান যদি গমচোর হয় তাহলে তো এমপি সাহেব মহা গমচোর। এই সাধারণ জায়গা থেকে একটা বালক, একেবারে জাস্ট একটা বালক, 10 থেকে 12 বছর বয়স, সে আমার মেয়েকে এসে দুটো গালি দিয়ে গেল, তুই তো গমচোরের মালিক। সে এমপির মেয়ে, ডাজ নট ম্যাটার, গ্রামে এগুলো দেখানো, সে এসে এক ফাঁকে মানে বলে গেল গমচোর। এই হলো চিনিচোর গমচোরের যে বাস্তব। এবং এই যে রাজনীতির যারা লোকজন আছে এরা কতটা মানে, মানে যাকে বলা হয় কতটা দুর্ধর্ষ। যেমন আমার বাড়ির পাশে আমার একটা যে লেক ছিল, এখন সেটা অ্যাবান্ডেন্ট হয়ে গেছে। তো বাসার পাশে তো লেকে এই আমার ছেলেরা মেয়েরা গোসল করতো, ওরা তো ওই লাইফ জ্যাকেট পরে জাস্ট ওখানে নামতো। তারপর এখন একটা নৌকা ছিল, তো ওই দুটো মেয়ে, গ্রামের মেয়ে, আমার মেয়ের বয়সী, তাদের ওই 4-5-এ পড়ে, লেখাপড়া করেন, তো 4-5-এ পড়লে একটা মেয়ের যে বয়স হয় ওই বয়সী ছিল। তো তারা গ্রামে সাঁতার জানে, আমার মেয়ে হালকা সাঁতার জানে, তো তাকে মাছ নদীতে নিয়ে তারপর শেষে ওই মাছ লেকের মাঝখানে, বড় লেক, প্রায় 1 কিলোমিটার লম্বা লেক, তো সেখানে নিয়ে সাঁতারের কথা বলে পানিতে নামাইছে। এখন বললো যে তোর বাপের পকেট থেকে 500 টাকা চুরি করে আমাকে দিবি, আর এই কথা যদি তুই বলিস আর টাকা না দিস, না দিলে তোর এখন মেরে ফেলবো। আমার মেয়ে ভয়ে সে বলছে আচ্ছা ঠিক আছে। এই তা আমি সবসময় টাকা পয়সা গুনে রাখি পকেটে, হঠাৎ দেখি যে টাকা নেই, 500 টাকা নেই। তা আমি বললাম টাকা নিচ্ছে কে, টাকা নিচ্ছে কে। এখন মুখের দিকে তাকানোর পরে বাসাতেও আমার ছেলে মেয়ে অল্প কয়েকজন লোকের মধ্যে। তো যখন কোনো একটা মানুষ অপকর্ম করে আলটিমেটলি সে অফ হয়ে যায়। আমার মেয়ে দেখে মাথা নুয়ে রেখেছে। তো এখন আমি বললাম যে মা কি হয়েছে বলো, তুমি নিয়েছো টাকা? বলছে হ্যাঁ বাবা নিয়েছি। কেন নিয়েছো? এই কারণে, আমাকে মেরে ফেলতো, আমাকে বলছে যে টাকা দে। তো তুমি কে বলছে এই কথা? বলে চিনি না বাবা। আমি বললাম যে চিনো না, জানো না, তুমি এদের সাথে ওখানে গেছো কেন? এরা আসে, এত লোক আসে, এসে খুব ভালো ভালো কথা বলে যারা গেলাম। তাহলে দেখেন রাজনীতিতে, এই যে আমরা যারা রাজনীতিবিদ, আমাদের জীবন, আমাদের পরিবার, আমাদের সমাজ, আমরা কিভাবে বিভিন্ন সময় সাফারার হয়েছি। আশা করি অযথা গুজব থেকে, অযথা দুর্নাম এবং বদনাম থেকে আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা নিজেদেরকে বিরত রাখবো। অকারণে কোনো মানুষকে নিয়ে আমরা কোনো বিভ্রান্তি ছড়াবো না। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।